শুভ সকাল আমার পক্ষ থেকেও। রাঙা সকালে যেসব মানুষ আমাদের সঙ্গে আসেন এবং আড্ডা দেন পুরো 2 ঘন্টা জুড়েই, তারা আসলে বিভিন্নভাবে কাজ করে নিজেদেরকে রাঙিয়ে তুলেছেন এবং এই সব মানুষের জীবনের গল্প আমাদেরকে প্রতিদিন সকালবেলা অনেক বেশি অনুপ্রাণিত করে ভালো কিছু করার জন্য, সামনে এগিয়ে যাবার জন্য। তো সেরকম একজন মানুষকে নিয়ে আজকে রাঙা সকালের প্রথম ঘন্টা শুরু হচ্ছে। তিনি মূলত একজন সমাজসেবী এবং সংগঠক মোহাম্মদ জসিমউদ্দিন। চলুন প্রথমেই তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? জি ভালো আছি। চাঁদপুরের ফরিদগঞ্জে আপনার হলো জন্ম, তাই না? হ্যাঁ, ওখানেই তো এখন পর্যন্ত আছেন। এখন পর্যন্ত ওখানে আছি। জি, একটু শুনি চাঁদপুরের গল্প শুনি এবং আপনার যেখানে বেড়ে উঠেছেন সেই গ্রামের গল্পটা একটু শুনি। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় শোকদিরামপুর গ্রামে আমার জন্ম। 31/12/1980 সালে আমি জন্মগ্রহণ করি। জি। ছোটবেলা থেকে সেখানেই আমি বড় হই এবং সেখানকার মানুষের সাথে দীর্ঘদিন মেশা থাকা এবং আজ পর্যন্ত আছি তাদের সাথে। তো সেখানে যে থাকার যে আনন্দটা, জি, গ্রামে যে আনন্দটা, সেটা আমি এখনো উপলব্ধি করছি। না কিন্তু এই যে দীর্ঘদিন ধরে একই জায়গায় থাকার ফলে নিশ্চয়ই অনেক ধরনের পরিবর্তন আপনি দেখেছেন নিজের চোখেই। ছোটবেলায় আপনার গ্রামটা যেমন ছিল এখন নিশ্চয়ই অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। অনেক পরিবর্তন, অনেক পরিবর্তন। ছোটবেলায় যে গ্রাম, এখন আর সেই গ্রাম নেই, এখন শহরের মতোই। বিদ্যুৎ ছিল আগে, ছোটবেলায় বিদ্যুৎ ছিল না, এখন বিদ্যুৎ, গ্যাস, পানি সব। যদিও গ্যাসটা ওইভাবে না, সিলিন্ডার গ্যাস, কিন্তু সবাই এখন গ্যাস ব্যবহার করতেছে। আচ্ছা, আর ওই গ্রামের সবাই বিদ্যুৎ, সব ঘরে ঘরে বিদ্যুৎ আছে। রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে। মূলত পেশা কি মানে আপনাদের ওই এলাকার লোকজনের? ওই আমাদের আসলে চাঁদপুর জেলার ম্যাক্সিমাম ওখানকার পেশা যারা এডুকেটেড পার্সনই বেশি। আচ্ছা। আর সব শ্রেণীর মানুষ আছে সেখানে, তবে চাকরিজীবী প্রবাসীটাই বেশি সেখানে। প্রবাসী চাকরিজীবী। কৃষিকাজ হয়? কৃষিকাজ হয়। কি ধরনের ফসল উৎপন্ন হয় সেখানে? আমাদের ধান হয়, সব ধরনের ফসল হয়। আপনার সবজি চাষ, তারপর হচ্ছে যে আপনার ধান, সব কৃষিজাত পণ্য উৎপাদন হয়। এবং একটু পরিবারের গল্পে একটু আসি। পরিবারে কারা কারা আছে? পরিবারে আমার এক ছেলে এক মেয়ে। না, এটা তো আপনার পরিবার, কিন্তু আপনি যে পরিবারে বড় হয়েছেন, বাবা মা? আমরা আসলে 10 ভাই বোন। আচ্ছা। আমার বাবা ফার্ম ইউনিয়ন বোর্ডে সরকারি কর্মচারী ছিলেন, মা গৃহিণী ছিলেন। সেখানে এই 10 ভাই বোনের মধ্যে আমার বড় হওয়া, আমি ভাই বোনদের মধ্যে পঞ্চম। আচ্ছা। তো আমাদের এই 10 ভাই বোনদের মধ্যে সবাই আমরা মোটামুটি লেখাপড়া করেছি। বাবার সীমিত আয়ের মধ্যে দিয়ে আমরা লেখাপড়া করে আজকে সবাই ভালো অবস্থায় মোটামুটি আছি, ভাই বোন সবাই। এখন আমার মা আছেন, আব্বা মারা গেছেন। আর হচ্ছে যে আমার ফ্যামিলিতে এখন আমার ছোট 2 ভাই, আমি, 1 ভাই, 2 ভাই প্রবাসে, 2 ভাই দেশে। এভাবে দেশে আমরা এখন আছি। সবাই মিলে একসাথে হওয়া হয় কখনো? হ্যাঁ, একসাথে সবাই একত্রে, এখন একত্রে। আচ্ছা, না কিবরিয়া বোধহয় জানতে চাইছিল যে ভাইরা যারা বাইরে আছেন তারা কি ঈদে টিদে আসেন কিনা? ঈদে আসেন না, 1 বছর 2 বছর পর পর আসে। তবে ছোট যেটা, ওইটা প্রতি ঈদে, রমজানে ঈদে আসেন। ও আসে ঈদ করে দেশেই, তো একত্রে থাকা হয়। ভালো লাগে আসলে, তারা বছর বছর আসতেছে বিদেশ থেকে, তারপরে সবাই মিলে ফ্যামিলি একত্রে ঈদ করতেছি, এটা আলাদা একটা আনন্দ। জি অবশ্যই। আমরা তো ছোটবেলার গল্প শুনছিলাম, এই যে আপনারা 10টা ভাই বোন, তো মায়ের কি হিমশিম খেতে হতো 10 সন্তানকে সামলাতে গিয়ে? অবশ্যই, অবশ্যই। মার অনেক ত্যাগ আছে, কারণ উনি এই পর্যায়ে আনার জন্য ওনারই অবদানটা বেশি। কারণ মা এই সকলকে লালন পালন করে, তারপরে লেখাপড়ার প্রতি, তাদের খাওয়া দাওয়ার প্রতি সবকিছু কেয়ার করতেন তিনি। বাবা চাকরি করতেন, আসতেন, অতটা কেয়ার করতেন না আমাদের উপরে। তারপরও মধ্যবিত্ত ফ্যামিলি হিসাবে যেভাবে গড়ে উঠেছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। জি। ছোটবেলাতে কোনো পরিকল্পনা ছিল এরকম যে বড় হয়ে এটা হবে ওটা হবে? অনেকে থাকে না, সরকারি কর্মকর্তা হবে, কেউ হয়তো বা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এরকম কোনো প্ল্যান ছিল? আসলে আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলি ছিলাম, ওরকম পরিকল্পনা ছিল না। হ্যাঁ, জাস্ট লেখাপড়া করতেছি, কি হব এরকম নিয়ে কখনো ভাবি নাই। বাবাটা একটা পর্যায়ে এসে, যখন ওই লেখাপড়ার মাঝখানে এসে অন্যান্যদেরকে দেখে, তখন বাবা শুরু করছি। এর পূর্বে একটু ম্যাচিউরড হওয়ার পরে মূলত বাবাটা শুরু করলাম। আচ্ছা, এমনি কেমন ছিলেন ছোটবেলায় আপনি? মানে দুষ্টু ছিলেন, খেলাধুলা করতেন? দুষ্ট শান্ত দুইটাই ছিলাম, কারণ ছোটবেলা থেকে অনেক পরিশ্রমী ছিলাম, সংসারে অনেক কাজ করতে হইতো। আমি কৃষিকাজ, লেখাপড়া পাশাপাশি সবকিছুই গ্রামের মানুষের মতোই করে আসছি। সেখানে দুষ্টুমি ছিল, সেগুলো বিভিন্ন পর্যায়ে। আবার শান্ত ছিলাম,
যখন যেমন তখন তেমন এই অবস্থায় ছিল। এই যে বলছিলেন যে কৃষি কাজ করতেন, মানে আপনাদের নিজেদের জমিতেই কৃষি কাজ করতে হতো? হ্যাঁ, আমাদের নিজস্ব জমিতে কৃষি কাজ করতাম। ওকে, সমবায়ের চিন্তাটা না আসলে আপনাদের গ্রামে কি আগে থেকেই ছিল, মানে এই সমবায়ের চিন্তা ভাবনা গুলা? না, আগে থেকে ছিল না। এটা হচ্ছে আমরা সমবায় করব এই উদ্দেশ্য নিয়ে কিন্তু সমিতি করি না, বা সমিতি রাতারাতি কিছু হব এমন কিছু নিয়ে কিন্তু সমিতি করি নাই। আমি যখন 1998 সালে বিএ প্রথম বর্ষের ছাত্র, ফরিদগঞ্জ ডিগ্রি কলেজে আমি তখন পড়ি, লেখাপড়া করি। আমার ভাই 95-এ স্নাতক পাশ করে। আচ্ছা। ওই পাশ করার পরে সে 3 বছর বেকার ছিলেন। তো তার বেকারত্ব দেখেই মূলত আমার ভিতরে একটা অনুভূতি চলে আসে যে ওই সময়টাতে অনুভূতি কি হয়, মানে যখন বেকার থাকে একজন, লেখাপড়া শেষ, চুপচাপ বাড়িতে বসে আছে, পরিণত বয়স, কি হয় আলটিমেটলি? এবং আপনি আপনার ভাইয়ের অবস্থা দেখে অনুভব করেছিলেন, তার মানে অবস্থাটা খুব খারাপ ছিল। আমরা এই গল্পে ফিরবো ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, একটু পরে আমরা আবারও ফিরছি। সুন্দর মানে কি শুধুই ফর্সা? সুন্দর কালো হয়, ফর্সা হয়, শ্যামলা হয়। কৃষ্ণ কলি আমি তারে বলি, দেখেছি সৌন্দর্য গায়ের রঙে নয়, একটু ফ্রেশ চিন্তা করুন। মেরিল স্প্ল্যাশ, ফ্রেশ মানেই সুন্দর। Alpenlibe presents Motu Patlu, powered by Coca-Cola Champion Biscuit. Alpenlibe presents Motu Patlu, সোম থেকে বৃহস্পতিবার সকাল 9টায়, দুপুর 1টায়, দুপুর 3টায় এবং বিকাল 5টা 2 মিনিটে। বিরতিহীন সম্প্রচার শুক্র ও শনিবার সকাল 9টায়। নিবেদক Alpenlibe, powered by Coca-Cola Champion Biscuit. মেরিল প্রেজেন্টস ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। দেশ ও দেশের বাইরে শতাধিক গুণী শিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব। 12 থেকে 14 নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়াম প্রাঙ্গণে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.dhakainternationalfolkfest.com। দেখ, আমার ফেয়ারনেস এখান থেকে এখানে বেড়ে গেছে। উল্টা ধর। উল্টা কেন? চিটচিটে শীতের ক্রিম, ফেয়ারনেস বাড়বে না, করে কমবে। এবছর কোনো উল্টা না, বাড়বে। তেল চিটচিটে শীতের ক্রিম ফেয়ারনেস চিনিয়ে নেয়। ব্যবহার করুন ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম, যা ফেয়ারনেস বাড়ায়, দেয় ময়েশ্চারাইজারের কোমলতা। তোর ফেয়ারনেস কমার বদলে উল্টে বেড়ে গেছে না? Told you. ফেয়ার এন্ড লাভলি উইন্টার ফেয়ারনেস ক্রিম। Ouch, ouch, ouch. You're not a boy, and that's not a toy. So why this razor? Why, oh, why? You see your stubble? It just killed that bubble. 'Cause your hair is so pokey, pokey. Don't shave it, just beat it. Just apply it, leave it, and rinse it. So girls, don't shave it, just beat it. Razor ke na bolo. Don't shave it. দূরত্ব ভুলে কাছে এসো, কাছে এসো, কাছে এসো না। কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। অ্যান্টি জার্ম জিঙ্ক মাউথওয়াশের শক্তিতে মুখের কোনায় কোনায় পরিষ্কার করতে ব্যবহার করুন ক্লোজ আপ, আর পান দুর্দান্ত ফ্রেশনেসের সাথে ঝকঝকে হাসি। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। প্রতিজ্ঞাই ভালোবাসা, প্রতিজ্ঞাই আস্থা, প্রতিজ্ঞা শুধু অবলম্বন, প্রতিজ্ঞাই শক্তি। এরকম ছোট বড় প্রতিজ্ঞা নিয়ে আমাদের বসবাস। প্রতিজ্ঞার শক্তিতে গড়া বিস ক্লাব। সেরা কাঁচামাল দিয়ে তৈরি বিস ক্লাবের বিস্কুটগুলোতে পাবেন সেরা মান ও সেরা স্বাদের সন্তুষ্টি। বিস ক্লাব, একটি প্রতিজ্ঞা। আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে ত্বকের ডেড স্কিন সেলস এর নিচে। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভেতরে গিয়ে ডেড সেলস দূর করে আর বের করে আনে নতুন হোয়াইট সেলস। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হলো পন্ডস এর অঙ্গীকার। মেরিল প্রেজেন্টস ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। দেশ ও দেশের বাইরে শতাধিক গুণী শিল্পীদের অংশগ্রহণে বাংলাদেশে এই প্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব। 12 থেকে 14 নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়াম প্রাঙ্গণে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.dhakainternationalfolkfest.com।
strawberry, as pretty as মেরিল লিপ কেয়ার শুধু কেয়ার নয়, করে রিপেয়ারও। pretty lips. নিবেদক মেরিল স্প্ল্যাশ। বিরতির পর ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। আজ আমাদের সাথে প্রথম ঘন্টায় অতিথি হয়ে রয়েছেন সমাজসেবী ও সংগঠক মোহাম্মদ জসিমউদ্দিন। তার যে পরিচয়টি সমাজসেবী ও সংগঠক সেটা দিয়েই মোটামুটি বোঝা যায়, তবে তারপরেও তার সম্পর্কে যদি বলতে হয় তাহলে এভাবে বলবো যে চাঁদপুরে সমবায় সমিতি করে যিনি তার কমিউনিটিকে এগিয়ে নিয়ে গিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি ব্যক্তিগতভাবে সমাজের বিভিন্ন অসহায় দরিদ্র মানুষকে নানানভাবে সহযোগিতা করেছেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানা ইত্যাদি জায়গায় তিনি বিভিন্ন ডোনেশনের ব্যবস্থা করেছেন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ, বৃত্তি এইসবের ব্যবস্থাও তিনি করে থাকেন। তার সমবায় সমিতি নিয়ে নিশ্চয়ই কথা হবে, আমরা সেই প্রসঙ্গেই কথা শুরু করেছিলাম। চলুন আবার সেই আলাপনে ফিরে যাই। হ্যাঁ, তো বড় ভাইকে একটা সময় বেকার থাকতে দেখেছেন এবং সেজন্য তখন মাথায় ঢুকেছে যে নিজের কিছু করা দরকার, তাই কি? বেকার সময়টা আপনার কেন মানে খুব খারাপ লাগলোটা কেন? আসলে ভাই যখন 3 বছর বেকার ছিলেন, তার চলাফেরা সর্বদিক থেকে আসলে আমার মধ্যে একটা অনুভূতি আসলো যে ভাই চাকরি পিছনে ঘুরতেছেন, চাকরি পাচ্ছেন না। আমি যে লেখাপড়া করতেছি এতে যে চাকরি পাবো এটা আমার নিশ্চয়তা ছিল না। সেজন্য আমি মূলত 98 সাল বন্যা দুর্গত এলাকা ছিল তখন, 1998 সালে বাড়িতে এবং পথে পানি থই থই করতেছে। আমি আমাদের বেড়িবাঁধ ওখানে বসে আমরা 3-4 জন আড্ডা দিচ্ছিলাম। তখন বললাম যে চলো আমরা একটা কিছু করি, একটা সমিতি করি, সমিতিটা কিভাবে করা যায় এরকম একটা প্ল্যানিং আমরা নিয়ে আসি। পরে ওরা আমার সাথে যারা ছিল তারা রাজি হইলো। আমরা প্রথম 10 জন নিয়ে প্রথম বসি একটা ফ্লোরের মধ্যে, কাগজ কলম ছাড়াই বসে গেলাম সেখানে। যে বসে সিদ্ধান্ত হইলো সমিতির নাম আমরা নির্ধারণ করলাম শক্তিরামপুর যুব কল্যাণ সমিতি। শক্তিরামপুর যুব কল্যাণ সমিতি নামকরণ করে 53 টাকা চাঁদা, এর মধ্যে 50 টাকা চাঁদা হবে, 2 টাকা বিবিধ, 1 টাকা দরিদ্রতা হবে এবং 10 জনে আমরা প্রথম শুরু করি। আর এই সদস্যদের যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি পাস। আচ্ছা, ওই থেকে শিক্ষিত বেকারটা নামকরণ করা হয়েছে, যেহেতু এসএসসি পাস ন্যূনতম। এটা কাগজে কলমে না, কিন্তু আপনাদের মধ্যে আছে? হ্যাঁ, আমাদের মধ্যেই। ওখানে আবার একটা কমিটি গঠন করা হইলো, সেখানে আমাকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হইলো। এই সম্পাদক দিয়ে আমি শুরু করি। আচ্ছা, সমবায় সমিতি কেন, এই কনসেপ্টটা আপনার মাথায় কোথা থেকে এসেছে? আগে কি কোথাও দেখেছেন? সমবায় সমিতি ওই কনসেপ্টটা আসছে 2001 সাল থেকে। আমার 1998 সাল থেকে 2001 সাল পর্যন্ত আমরা এমনিতে সমিতি করছি। সমিতির ইতিহাসটা হচ্ছে যে ওই যখন আমরা এই 50 টাকা করে চাঁদা দিয়ে 10 জনে মিলে করলাম, করার পরে আমরা 2 মাসে আমাদের সদস্য সংখ্যা 100 হয়ে যায়। 100 হয়ে যায়, 1 বছর আমাদের ক্যাপিটাল হয় 60,000 টাকা। এই 60,000 টাকা দিয়ে আমরা তখন ওই যে পণ্য সামগ্রী বিক্রি করা শুরু করলাম এলাকার মধ্যে। টিভি, ফ্রিজ, আলমারি, শোকেস, এসব সরাসরি পণ্য, কোনো টাকা না, নগদ টাকা না। এটা দিয়ে আমরা শুরু করলাম। এটা দেখলাম মানুষের মধ্যে খুব গ্রহণযোগ্যতা এবং সেখানে আমাদের অর্থের ক্রাইসিসও শুরু হয়ে গেছে, যে আমাদের যে অর্থ এই অর্থ দিয়ে হচ্ছে না। তখন আমরা এই মুহূর্তে কি করব, এই মানুষের মধ্যে কি বিনিয়োগ করব নাকি এই সমিতিকে কি আরো বড় করব কিনা, এই বিষয়ে একটা মানে সন্দেহ ছিল। পরে নিজে আস্তে আস্তে যে ভাবাটা, সেটা মনোবলটা শক্ত করলাম যে না, আসলে এইভাবে এগোতে হবে, এইভাবে এগোতে হবে। 2001 সালে এসে আমরা সমিতি নিবন্ধন করলাম সমবায় থেকে। তখন এই সমবায় সম্পর্কে আমাদের ধারণাটা আসলো। 2000 কত সালে করলেন? 2001 এর আগ পর্যন্ত কতজন মেম্বার ছিলেন আপনারা? 100 জন। আপনি টিভি ফ্রিজের কথা বলছিলেন, এটা আসলে কি, মানে বাজার থেকে কিনে নিয়ে এসে লোকজনের কাছে বিক্রি করতেন? বাজার থেকে কিনে নিয়ে আমাদের আসলে কনসেপ্টটা ছিল ওরকম যে একজন দরিদ্র মানুষ একটা ফাঁকা কিনতে পারে না একত্রে। আচ্ছা, তো তাকে আমরা একটা ফাঁকা কিনে দিব, সেখানে আমরা একটা লাভ ধরবো। সে আস্তে আস্তে প্রতি সপ্তাহে, মাসে মাসে আমাদেরকে কিস্তিতে টাকাটা পরিশোধ করে দিবে। আচ্ছা, তারপরে একটা টিভি কিনে দিব। অনেকে ফ্রিজ কিনতে পারে না একত্রে, যেহেতু মধ্যবিত্ত নিম্নবিত্ত এলাকা, ওই এলাকার মানুষজনের মধ্যে আমরা এগুলো বিক্রি করবো। এগুলো অনেক গ্রহণযোগ্যতা চলে আসছে। এর পাশাপাশি যেটা আমরা করেছি, কর্মসংস্থানের টার্গেট করেছি। কর্মসংস্থানের টার্গেটের মধ্যে অনেকে ভাড়া রিক্সা চালাইতো, সেটা কিন্তু আমরা আমাদের সমিতি থেকে ওই ডেকে এনে তাকে রিক্সা কিনে দিতাম, সে 1 বছর আমাদের টাকা পরিশোধ করে দিত। এটার ইতিহাস অনেক আছে। আপনার বলতে গেলে আসলে একজন রহিম, তাকে একটা রিক্সা কিনে দিচ্ছি প্রথম। সে রিক্সা একটা কিনে পর আরেকটা কিনলো, আরেকটা কেনার পরে সে
তখন ওই যে আমাদের এলাকায় তখন ওইটাকে বলতাম এই বেবি ট্যাক্সি কিনলো। কেনার পরে সে কিন্তু একবার নিরক্ষর, কোনো লেখাপড়া তার মধ্যে ছিল না। সে ওখান থেকে সে নিজেকে এই যে আমাদের টাকা দিয়ে সে নিজেকে গড়ার পরে সে একটা পর্যায়ে এসে 3-4টা বেবি ট্যাক্সির মালিক হইল। হওয়ার পরে একদিন আমি দেখতেছি সে সোনের চেইন গলায় দিয়ে হাঁটতেছে। তো একজন তাকে বকা দিল, তুমি সোনের চেইন এভাবে হাঁটা কেন? আমি বলছি না, ও হাঁটবে কারণ ওর নিজের আয়ের পয়সা দিয়ে সে সোনের চেইন কিনে সে এখন স্বাচ্ছন্দ্য বোধে চলতেছে, অতএব তাকে চলতে দাও। এভাবে এখন সে কিন্তু একজন প্রতিষ্ঠিত রহিম আমাদের কাছ থেকে। বেশি টাকার প্রয়োজন হয় না, অল্প টাকা দিয়ে সে কিন্তু উঠে গেছে। আবার যদি আমরা একজন কামালের কথা বলি, আমাদের সে আমরা 2001 সালে তাকে সে সেলাই কাজ শিখছে, কিন্তু অর্থের জন্য এসএসসি পাস করে সে অর্থের জন্য আর লেখাপড়া করতে পারে না, প্লাস সে আপনার কোনো কাজও করতে পারে না। তখন সে বললো যে আমি সেলাই কাজ শিখছি, আমাকে একটা দোকান নিয়ে দেন। আমরা তখন তাকে একটা টেলি দোকান নিয়ে দিলাম, 2টা মেশিন, তারপরে তার ডেকোরেশন সহ এভরিথিং 50,000 টাকা দিয়ে আমরা তার দোকানটা শুরু করে দিলাম। সে এখন কিন্তু আমার জানা মতে সে এখন 50 লক্ষ টাকার মালিক। বাহ! অনেকগুলো তার চাঁদপুর শহরে কয়েকটা দোকান তার এখন আছে। এরকম ফেল প্রজেক্টও নিশ্চয়ই আছে, ফেল করেছেন 2-1টা এরকম আছে কি? যেমন ধরেন কাউকে ইনভেস্ট করেছেন, সে ঠিকমতো টাকা পরিশোধ করেনি। হ্যাঁ আছে, ওগুলো ওটা বেশি হচ্ছে উৎপাদনমুখীর ক্ষেত্রে। আমরা যেগুলো ডেইরি ফার্ম, পোল্ট্রি ফার্ম, মৎস্য চাষ এগুলো দিয়েছি, সেখানে দেখা গেছে আমাদের বেড়ি বাঁধ আছে, বেড়ি বাঁধের বাইরেও আছে, বন্যা হয়েছে, অনেক সময় ফল্ট করেছে। তারপর হচ্ছে যে হয়তো কেউ বিষ প্রয়োগ করছে, ফল্ট করছে। এছাড়াও স্বাভাবিকভাবে অনেক পরিকল্পনা। এখন আমার পরিকল্পনা আমি চালাইতে পারি, কিন্তু তার পরিকল্পনা তার মধ্যে ছিল, কিন্তু সে ব্যবসা করতে গিয়ে ফল্ট করছে, এরকম ফল্ট আছে। তো ফল্ট হলে আপনারা কি করেন? এই টাকাটা উঠে আসে কিভাবে? তাকে আমরা সুযোগ সুবিধা দেই, পুনরায় ঘুরে দাঁড়ানোর জন্য আমরা তাকে চেষ্টা করি। কিন্তু ওই যে মৌকুফের বিষয়, ওইটা কিন্তু আমরা কখনো মাথায় রাখি না, ওইটা আমরা কন্টিনিউ রিকভারি করে নিয়ে আসতাম। মানে মৌকুফ হবে না, কিন্তু যেভাবেই হোক আবার ইনভেস্ট করবো, ঘুরে দাঁড়ানোর জন্য এভাবে আমরা দিব। তো 2001 সালে নিবন্ধন করার পরে 2002 সালে এসে ওই নিবন্ধন করার সময় সমবায়ের নিয়মে আছে একটা ব্যবস্থাপনা কমিটি লাগবে। এই যে ব্যবস্থাপনা কমিটি শব্দটা কিন্তু তখন জানতাম না, 2001 সালে এসে কোঅপারেটিভ আইন থেকে মূলত জানি যে ব্যবস্থাপনা কমিটি। এই ব্যবস্থাপনা কমিটি থেকে আমরা ফিরবো ছোট্ট একটা বিরতির পর। আমরা আরো বিস্তারিত জানতে চাই, এবং যেটা বলছিলাম যে আপনার গল্প হয়তো আজকে অনেককেই অনুপ্রাণিত করবে। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরছি। তুই যে আমার বুকের ভেতর ছুঁয়ে দিলি সুখ, এক জীবন কম মনে হয় দেখলে তোরই মুখ। আপনার ত্যাগ আর কষ্টে পাওয়া যে সন্তান, তার জন্যই সবচেয়ে আদরে, সবচেয়ে যত্নে তৈরি মেরিল বেবি। Same square quality. মেরিল প্রেজেন্টস ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। প্রথমবারের মতন আয়োজন করা হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট 2015, যেখানে উঠে আসবে লোক সংস্কৃতির নানা অনুষঙ্গ। দেশ ও দেশের বাইরের শতাধিক লোকশিল্পীরা মিলিত হবেন ঐতিহ্যের টানে, শেকড়ের সন্ধানে। আমরা থাকছি সে আয়োজনে, আপনি আসছেন তো? নুডল স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, প্রাণ সসের বক্স, টেস্টি টেস্টি কাবাব, তন্দুরি চিকেন, বারবিকিউ, উৎসবে আর আড্ডায় রান্নার স্বাদ বাড়াতে প্রাণ সস, সসের বস। দূরত্ব ভুলে কাছে এসো, কাছে এসো, কাছে এসো না, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো, কাছে এসো। অ্যান্টিজার্ম জিঙ্ক মাউথওয়াশের শক্তিতে মুখের কোনায় কোনায় পরিষ্কার করতে ব্যবহার করুন ক্লোজ আপ, আর পান দুর্দান্ত ফ্রেশনেসের সাথে ঝকঝকে হাসি। ক্লোজ আপ দুর্দান্ত ফ্রেশনেস বানায় দুর্দান্ত মুহূর্ত। Ouch, ouch, ouch! You're not a boy, and that's not a toy. So why this razor? Why, oh, why? You see your stubble? It just killed that bubble. 'Cause your hair is so pokey, pokey. Don't shave it, just beat it. Just apply it.
leave it, and rinse it. So girls, Don't shave it, just beat it. রেজারকে না বলো। Don't shave it. আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে ত্বকের ডেড স্কিন সেলস এর নিচে। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভেতরে গিয়ে ডেড সেলস দূর করে আর বের করে আনে নতুন হোয়াইট সেলস। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হলো পন্ডস এর অঙ্গীকার। Alpenlibe presents Motu Patlu, powered by Coca-Cola Champion Biscuit. Alpenlibe presents Motu Patlu, সোম থেকে বৃহস্পতিবার সকাল 9টায়, দুপুর 1টায়, দুপুর 3টায় এবং বিকাল 5:02। বিরতিহীন সম্প্রচার শুক্র ও শনিবার সকাল 9টায়। নিবেদক Alpenlibe, powered by Coca-Cola Champion Biscuit. Meril presents Dhaka International Folk Fest. প্রথমবারের মতন আয়োজন করা হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট 2015, যেখানে উঠে আসবে লোক সংস্কৃতির নানা অনুষঙ্গ। দেশ ও দেশের বাইরের শতাধিক লোকশিল্পীরা মিলিত হবেন ঐতিহ্যের টানে, শেকড়ের সন্ধানে। আমরা থাকছি সে আয়োজনে। আপনি আসছেন তো? আজ কি খেতে চাও? চিকেন, নুডলস? আমি শুধু মা না, আমি শেফও, তাই বাচ্চাদের প্রতিদিনই নতুন কিছু বানিয়ে দিতে হয়। এজন্য নর্থ কিচেনে আমরা নিয়েছি সেরা উপাদানগুলো আর প্রথমবার এই নর্থ চিকেন নুডলস বানিয়েছি। চিকেন নুডলস, প্রতি বাইটে চিকেনের স্বাদ। নতুন নর্থ চিকেন নুডলস। Before I click, I want my pretty lips. Orange, lemon, strawberry, as pretty as মেরিল লিপ কেয়ার শুধু কেয়ার নয়, করে রিপেয়ারও। my pretty lips. নিবেদক মেরিল স্প্ল্যাশ। ফিরে এলাম বিরতির পর। মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল দেখছেন আপনারা। আগামীকাল অর্থাৎ 7 নভেম্বর সমবায় দিবস, আর আজ আমাদের সাথে রয়েছেন একজন সফল সমবায়ী, সমাজসেবী ও সংগঠক মোহাম্মদ জসিমউদ্দিন। চলুন দর্শক তার কাছে ফিরি আমরা। আপনার সমবায় সমিতির একদম ইনিশিয়াল স্টেজের ব্যবস্থাপনা কমিটিটা তখন আমি জানতে পারি। তো ব্যবস্থাপনা কমিটি আমরা গঠন করলাম, ওখানে আমি সভাপতির দায়িত্ব পাই। তো এই 2001 সালে নিবন্ধন করার পরে 2002 সালে প্রথম আমরা 6 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ করি। নিয়োগ করে আমরা ছোট্ট একটা অফিস নেই। সেখানে অফিসের ডিউটি ছিল 8টা থেকে রাত্রে 3টা থেকে রাত্রে 8টা। কাজ কি ছিল সেই সময়? কাজ ছিল ওই যে মানুষ থেকে যে টাকা, আমাদের সদস্যদের থেকে টাকা সংগ্রহ করা, ইভেন যে পণ্য সামগ্রী দিচ্ছি সেগুলো কিস্তি আদায় করা এবং সেগুলোর রীতিমতো মনিটরিং করা এবং হিসাব নিকাশ করা, ওটি ছিল অফিসের কাজ। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে ওই যে 6 জন যে আমরা কর্মকর্তা কর্মচারী নিয়োগ পেলাম, ওখানে আমাদের কোনো ফিয়ন ছিল না। আমরা 6 দিন 6 জন অফিস খুলতাম। সেখানে কিন্তু আমি এমডি, আমিও কিন্তু অফিস খুলেছি। অফিস খুলে এবং রবিবার ভাগ করে ওখান থেকে শুরু করে 2002 সাল থেকে 2002 সালে যখন আমরা এই অফিস নেই, তখন এলাকায় এই বিশেষ করে এলাকার মধ্যে আমাদের যে 1 নম্বর ইউনিয়ন, ওটার মধ্যে একটা আলোড়ন হয়ে যায় যে এই সমিতি তার মধ্যে পণ্য সামগ্রী দিচ্ছে, বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি করছে। এটা দেখে মানুষের মধ্যে অনেক আগ্রহ জমায়, মানুষ কিন্তু আমাদের এখানে চলতে আসে। তো আমাদের সমবায় সমিতি আইনের যে আইন ও বিধিমালা অনুযায়ী আমাদের তখন একটা বিধান ছিল অসদস্যদের থেকে টাকা নেওয়া। তখন আমরা সদস্যদের বাইরে থেকে টাকা নেওয়া শুরু করি। সেখানে কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সমিতিতে টাকা রাখা যায় এই জিনিসটা মানুষ জানতো না। তখন কিন্তু মানুষ এই টাকা রাখা শুরু করে আমাদের মধ্যে। আমরা 2003 সালে আমাদের 17 লক্ষ টাকা ক্যাপিটাল হয়ে যায় খুব অল্পতেই। এই 17 লক্ষ টাকা ক্যাপিটাল দিয়ে আমরা 2003 সালে সারা বাংলাদেশে শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত হয়ে জাতীয় পুরস্কার পাই। আপনার ভয় করতো না? মানে ভয় বলতে এরকম, যেটা এটা তো মানুষের টাকা, আমরা অনেক সময় অনেক ধরনের ব্যাড নিউজ কিন্তু পাই, ঠিক আছে? তো এতগুলো মানুষের টাকা, অল্প অল্প পরিমাণে টাকা জমা দিতে 17 লক্ষ টাকা, 17 লক্ষ টাকা কিন্তু অনেক মানুষের টাকা, অনেক মানুষের টাকা। তো কখনো মনে হতো না যে এই টাকাটা যদি কোনো কারণে যদি মিসইউজ হয়, এই টাকাটা যদি প্রপারলি ইউটিলাইজ করতে না পারি, লস হয়, এটা একটা বিশাল চাপ তৈরি হবে আমার উপরে বা যারা মেম্বার আছে তাদের উপরে, এই ভয়গুলো কাজ করতো না? ভয়টা কাজ করতো আসলে শুরু থেকে। আপনার এখন পর্যন্তই ব্যবস্থাপনার মূল দায়িত্বটা কিন্তু আমার হাতে আমি রেখেছি এবং আমি প্রত্যেকটা পদক্ষেপ নেই খুব চিন্তা ভাবনা করে এবং লাভ লসের হিসাব করে। যদি আমি অ্যাকাউন্টিং এর ছাত্র না, কিন্তু লাভ লসটা কিন্তু আমি বুঝতাম। বুঝতাম যে আমি স্বাভাবিক যে লাভ লসটা
যে আমি 10 টাকা ইনভেস্ট করলাম, 10 টাকা ইনভেস্ট থেকে 1 টাকা প্রফিট আসলো, 1 টাকা প্রফিট থেকে কত টাকা ব্যয় করা যাবে, এই জিনিসটা কিন্তু আমি খুব ভালোভাবে মনিটরিং করতাম, যে কোনোভাবে লস হওয়া চলবে না। তো সেখানে যে বিষয়টা আরো ইন্টারেস্টিং সেটা হচ্ছে ওই যে 6 জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ করলাম, সেখানে আয়ের 20 টাকা হবে বেতন তহবিল, বেতন পাবো আমরা। 100 টাকা লাভ হইলে সমিতির 20 টাকা কর্মকর্তা কর্মচারীদের বেতন পাবে। ওখানে আমি 84 টাকা বেতন পেয়েছি, 84 টাকা বেতন পেয়েছি। তো সেখান থেকে কিন্তু আমাদের উঠে আসা। তো 2002 সালে যখন আমাদের এই সমিতির এই অবস্থা হয়, 2003 সালে আমরা জাতীয় পুরস্কার পেয়ে যাই। জাতীয় পুরস্কার যখন আমরা পাই তখন কিন্তু আমার মধ্যে আলাদা একটা চিন্তা চলে আসলো এবং একটা সচেতনতাও চলে আসলো যে এখন আমার ফিরে তাকানো চলবে না। আর দ্বিতীয়ত হচ্ছে অনেক দায়িত্ব চলে আসছে আমি মনে করি, কারণ জাতীয় পুরস্কারের একটা সম্মান তো আমাকে রাখতে হবে। সেটা ভেবেই কিন্তু আমি তখন 2003 সাল থেকে আবার পরিকল্পনা শুরু করি। ওই পরিকল্পনা করতে যাই 2005 সালে এসা স্বনির্ভর দারিদ্র্য বিমোচন প্রকল্প নামে একটি প্রকল্প আমি প্রণয়ন করি এবং সেখানে 7টা অফিস নেই, শাখা অফিস, 42 জন কর্মকর্তা কর্মচারী একত্রে নিয়োগ দিই তখন আমি। আচ্ছা, এই প্রকল্পের আওতায় কি কি হবে বলে প্ল্যান করেছিলেন? এই প্রকল্পের আওতায় হচ্ছে যে আমরা সাধারণ মানুষ থেকে আমানত নিব এবং ওই আমানতের টাকাটা আমরা বিভিন্ন কর্মসংস্থান দিব, বিভিন্ন বেকারদেরকে কর্মসংস্থান দিব। সেখানে আপনার উৎপাদনমুখী বেশি আমাদের ইয়ে ছিল, হাঁস মুরগি গবাদি পশুপালন, ডেইরি, তারপরে মুরগি চাষ, পোল্ট্রি, এগুলো মৎস্য চাষ, তারপরে হচ্ছে বিভিন্ন ব্যবসা, যে কর্মসংস্থানের উপরটা আমাদের বেশি লক্ষ্য ছিল। আমাদের একজন মেম্বার মফিজ, সে একটা স্টুডিওতে কর্মচারী ছিলেন। সে কর্মচারী থেকে সেখান থেকে দেখলাম যে সে কর্মচারী থাকবে কেন, সে তো আমাদের মেম্বার, তাকে আমরা 50,000 টাকা ঋণ দিয়ে একটা স্টুডিও করে দিলাম। আজকে সে কিন্তু অনেক টাকার মালিক এবং তার স্টুডিওর সম্প্রসারণ অনেক বড়। তারপর হচ্ছে যে সে এখন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, সে এখন সমিতির সদস্য থাকতে হবে এমন চিন্তা কিন্তু তার এখন মাথায় নাই, কারণ সে প্রতিষ্ঠিত হয়ে গেছে। তো 2005 সালে যখন আমরা এই অফিসগুলো নেই তখন চাঁদপুরে একটা আলোড়ন সৃষ্টি হয়। চাঁদপুরের টোটাল জেলার মধ্যে যে একটা সমিতি 7টা অফিস নিয়ে 42 জন কর্মকর্তা কর্মচারী একত্রে নিয়োগ দিছে, এখানে খুব রিস্ক একটা কাজ আমি করে ফেলছি। যদিও ওটা কিন্তু আমি তো প্রথম ভাবি নাই, কিন্তু পরবর্তীতে ভেবেছি। ভাবার পরেও কিন্তু আমি সেখান থেকে কাটিয়ে উঠছি, বাট ওই হিসাবটা ছিল একটু ভিন্ন রকম। তখন সার্ভিস রুল করে স্টাফদেরকে মনিটরিং করলাম, ওই যে 20 টাকা আয়ের ওইটার মধ্যে সীমাবদ্ধ রেখেছি। কারণ আমার তখন মনে আছে একজন স্নাতক পাস আমরা অফিস সহকারী হিসেবে নিয়োগ দিছি, তার স্যালারি ছিল 2300 টাকা। 2300 টাকা, যদিও এখন তার স্কেল এখন আপনার 15,000 টাকা, তার এগ্রিগেট 100% সহ 30,000 টাকা এখন করা হয়েছে, কিন্তু তখন ছিল 2,300 টাকা তার স্কেল। ওই 2,300 টাকায় সে লাভের 20% কি আপনি ধরে রেখেছি। হ্যাঁ, ওই লাভটাকে আমরা ডিস্ট্রিবিউশন করতাম এমন ভাবে যে এটার বাইরে কোনোভাবে ব্যয় করা চলবে না। তো এটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং এর বিষয় হচ্ছে যে 20 টাকা বেতনের জন্য আর 55 টাকা দিতাম আমরা আমানতকারীদের আমানতের লাভ, 10 টাকা আমরা আনুষঙ্গিক ব্যয়ের জন্য রাখতাম, 15 টাকা সমিতির থাকবে। আমাদের সমিতিটা টিকার পিছনে কিন্তু এই থিমটা মূলত কাজ করছে। ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, এই থিমটা কাজ করছে, কারণ এখানে মূলধন কোনো অবক্ষয় সিস্টেম ছিল না এবং ওখানে যে তহবিলে যা টাকা আসতো ওই টাকা দিয়ে কিন্তু আমরা সমিতি পরিচালনা করতাম। এবং এই যে পরিচালনা তা খুব সফলভাবে করেছেন বলে এবং সুচারুভাবে করেছেন বলেই আপনাদের সমিতি এতদিন ধরে টিকে আছে এবং সফলভাবে আছে। আপনাদের এই সফলতার পেছনের গল্পটা আমরা শুনবো, আরো বিস্তারিত জানবো। সংবাদের সময় হয়েছে, আমরা সংবাদটা জেনে আসি। দর্শক, সময় হয়েছে মাছরাঙার সংবাদের। সংবাদ জানতে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে। সেখানে সংবাদ নিয়ে আমাদের জন্য অপেক্ষায় নিপা। শুভ সকাল অদিতি। শুভ সকাল আপনাকে। দর্শক, শুভ সকাল আপনাদেরও। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল। আর দেশের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নিপা আফরোজ। 3 দিনের সরকারি সফর শেষে নেদারল্যান্ডস থেকে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে গতকাল ডাচ ব্যবসায়ীদের এক সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে উদার বিনিয়োগ নীতির দেশ বাংলাদেশ। এদেশে এসে তাদের বিনিয়োগ ও বাণিজ্যে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশের বস্ত্র, চামড়া, পাট, সিরামিক, ওষুধ, ইলেকট্রনিক্স, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন খাতে ডাচ কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। কোপেনহেগেনের একটি হোটেল সম্মেলনে নেদারল্যান্ডসের সঙ্গে একত্রে কাজ করার নানা সুফল তুলে ধরেন তিনি। পাশাপাশি 2041 সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে চান বলেও জানান তিনি। And a developed country by 2050.
41, and I'm confident that Bangladesh will achieve this goal. So together we can bring a change in the life of millions of people in South Asia and all over the world. We can contribute if we are together. এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। নেদারল্যান্ডস সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট এ বৈঠকে নিজ নিজ দেশে নেতৃত্ব দেন। বৈঠকে দুই নেতা বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে বিদ্যমান সুসম্পর্কের কথা উল্লেখ করে আগামী দিনে তা আরও জোরদার করার অঙ্গীকার জানান। এছাড়া বৈঠকে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক ও বাংলাদেশের উন্নয়নে ডাচ সহযোগিতার সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 4টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশে ব্লগার প্রকাশকদের উপর একের পর এক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জেইদ রাদ আল হুসেইন। চরমপন্থীদের হুমকিতে থাকা লেখক সাহিত্যিকদের নিরাপত্তায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে মানবাধিকার কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা যাতে কোনো রকম নিরাপত্তার শঙ্কা ছাড়াই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন জেইদ। তিনি বলেন, সহিংসতা বা হত্যাকাণ্ডের হুমকিতে থাকা জনগণকে কার্যকর সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো তদন্তে সহায়তা করতে চায় যুক্তরাষ্ট্র। গতকাল সচিবালয়ে সফররত মার্কিন উপসহকারী মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, কূটনীতিকদের নিরাপত্তায় সরকারের পদক্ষেপে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি। সন্ত্রাস ও উগ্রবাদ ঠেকাতে একসাথে সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর ব্যাপারেও আলোচনা হয়েছে। আমাদের থ্যাঙ্কস দিতে এসছেন যে আমরা যে সিকিউরিটি নিয়েছি সেটা সুন্দর হয়েছে, এবং তারা এই যে রিসেন্ট পুলিশ কিলিং এন্ড আদার কিলিং এর জন্য তারা কন্ডোলেন্স জানাতে আসছেন, এবং তারা আমাদেরকে হেল্প করতে চেয়েছেন যে ফর গিভিং ইনফরমেশন এবং আদার থিং। বর্তমান সময়কে ক্রান্তিকাল আখ্যা দিয়ে সংকট উত্তরণে সরকার জাতীয় সংলাপের সূচনার পরিবেশকে উন্মুক্ত করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতরাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে দেশে রাজনৈতিক সংকটের সূচনা হয়েছে, যা ক্রমে গভীর থেকে গভীরতর হয়ে পড়ছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, চারদিকে আতঙ্ক, উৎকণ্ঠা ও উদ্বেগ গোটা জাতিকে গ্রাস করেছে। পরিস্থিতির উন্নতির জন্য পদক্ষেপ না নিয়ে উল্টো বিএনপির সিনিয়র নেতাদের ধরপাকড়ে সরকার ব্যস্ত বলে অভিযোগ করেন তিনি। লন্ডনে অবস্থানরত খালেদা জিয়ার বিবৃতিতে সই করেন দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন। প্রকাশক ও লেখকদের উপর হামলার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে আজ সংহতি সমাবেশ করবে গণজাগরণ মঞ্চের একাংশ। একই দাবিতে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে তারা। মুখপাত্র ইমরান এজি সরকারের নেতৃত্বে সংগঠনের কর্মীরা শাহবাগ থেকে কফিন মিছিল নিয়ে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে যাত্রা শুরু করে। মিছিলে 6 ব্লগার হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে 6টি প্রতীকী কফিন বহন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মধ্য দিয়ে হাইকোর্ট মোড় হয়ে মিছিলটি সচিবালয়ে ঢোকার মুখে জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। পরে একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দেন। আর এই ছিল দেশের সংবাদে। ফিরবো আবহাওয়া বার্তা নিয়ে। দর্শক, এখন ফিরে আছি মেরেজ ফ্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। ধন্যবাদ নিপা, ফিরে আসবার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা আড্ডা দিচ্ছি সমাজসেবী এবং সংগঠক মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে। তার কাছে আমরা আবারও পেয়েছি। হ্যাঁ, আমরা যে গল্পে ছিলাম, আপনার 42 জন কর্মী নিয়োগ এবং 7টা অফিস খুলে ফেলা, অবশ্যই রিস্কের একটা ব্যাপার ছিল, কিন্তু থাকে না যে একটা সম্ভাবনার জায়গা আপনি ভাবছেন, সে কারণেই হয়তো বা এরকম একটা ঝুঁকি আপনি নিয়েছেন। হ্যাঁ, তো তারপর রেজাল্ট কি দাঁড়ালো? রেজাল্ট দাঁড়ালো, আমার কিন্তু শুরু থেকে কোনো বছর নেট লস নেই। আমি নেট লাভ দিই প্রত্যেক বছর, সেভাবে কিন্তু সমিতি পরিচালনা করে আসছি। 2005 সালে যখন এই ঝুঁকি নেওয়া হলো, তখন পরবর্তীতে ব্যয়টা অনেক কমিয়ে নিয়ে আসছি। ব্যয়টা কমিয়ে নিয়ে এসে আপনার লাভের সাথে ব্যয়ের সামঞ্জস্য রেখে তারপরে বাৎসরিক নেট লাভ ওইটা আমরা ধরে রেখেছি। এইভাবে চলতে থাকলাম। পরবর্তী থেকে আমরা ক্রমান্বয়ে শাখা নিতে শুরু করি। 2008 সাল তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট ছিলেন, তখন কিন্তু আমি ব্যক্তিগতভাবে আবার জাতীয় পুরস্কার পাই সারা বাংলাদেশের মধ্যে সমিতির কার্যক্রমের উপর। 2008 সালে আমি আরেকটা প্রকল্প প্রণয়ন করি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন বিপণন মূল্য নিয়ন্ত্রণ প্রকল্প। ওই প্রকল্পের মাধ্যমে প্রথমে আমরা বিপণনে চলে গেছিলাম। সেটা হচ্ছে চাঁদপুরে
এসবি ন্যায্য মূল্যের সমবায় বাজার নামে নামকরণ করে আমরা বাজার চালু করি। সেখানে আমাদের থিমটা ছিল উৎপাদক এবং ভোক্তা, এই দুইয়ের মাঝখানে আমাদের এই ন্যায্য মূল্যের বাজারটা থাকবে। উৎপাদক থেকে ক্রয় করে আমরা সরাসরি ভোক্তার মাঝে আমরা বিক্রি করব, মানে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না, মধ্যস্বত্বভোগী থাকবে না। বাজারটা এত আলোড়ন হয়েছে চাঁদপুরের মধ্যে, এটা আসলে মানে আমাকে অনেক উৎসাহিত করেছে। মানুষ যে আমাকে এই বাজারটাকে এভাবে গ্রহণ করবে, কিন্তু কালের পরিক্রমায় এখন বাজারটা আমাদের নেই, সেটা আমি পরবর্তীতে আসছি। কিন্তু ওই প্রকল্পটা কিন্তু আমাদের রয়ে গেছে। আমাদের ওই প্রকল্পটা হচ্ছে যে উৎপাদন, বিপণন এবং মূল্য নিয়ন্ত্রণ, তিনটা উদ্দেশ্য নিয়ে। তো আমরা যেটা ভাবতেছি আমাদের আগে উৎপাদনে যেতে হবে। তো উৎপাদনে যেতে হলে আসলে মানুষের অর্থ দিয়ে কিন্তু উৎপাদনে যাওয়া সম্ভব না, এটা আমাদের নিজস্ব ক্যাপিটাল লাগবে। তো নিজস্ব ক্যাপিটাল হওয়ার জন্য আরো কিছু সময় আমাদের প্রয়োজন আছে এবং হচ্ছে। 2008 সাল এই করার পরে আমরা যখন 2009 আসি, তখন আবার আমরা আমাদের ডিস্ট্রিক্ট চাঁদপুর জেলার বাইরে আমরা চলে যাই, চিটাগং বিভাগ, আমাদের বিভাগ ওয়াইজ আমরা চলে গেলাম। বিভাগে গিয়ে আমরা সেখানে 15টা শাখা অনুমোদন করালাম। অনুমোদন করে সেখানে আমরা আদার ডিস্ট্রিক্ট 2টি শাখা আমরা চালু করি। সেখানে আমাদের মোটামুটি গ্রহণযোগ্যতা আমরা দেখলাম এবং তখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের সমিতির নামটা ছড়িয়ে পড়ে। এভাবে আমরা আসি। 2010 সালে আবার আমরা সারা বাংলাদেশে জাতীয় পুরস্কারের জন্য মনোনীত হই এবং জাতীয় পুরস্কার 2011 সালে মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমরা জাতীয় পুরস্কার গ্রহণ করি। এই পুরস্কারগুলো মূলত আসলে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে যে এগিয়ে আসার পিছনে। এবং আপনার যেই আমাদের তখন 17টি ব্রাঞ্চ ছিল, 17টি ব্রাঞ্চ নিয়ে আমরা কার্যক্রম চলে আসছি। এর মধ্যে আরো 2টা প্রজেক্ট ছিল আমাদের জায়গা ক্রয় বিক্রয়, আমরা এটা হাউজিং প্রকল্প নামে প্রকল্প নামকরণ করে আমরা অনুমোদন করেছি। আমাদের মধ্যে যে বিষয়টি ছিল মেইনলি সেটা হচ্ছে যে আমরা শুরু থেকে সমবায় আইন এবং রাষ্ট্রীয় আইন এগুলো কিন্তু আমরা মেনে চলতাম। আচ্ছা, তারপর হচ্ছে যে প্রত্যেকটি কাজ আমরা আইন অনুযায়ী করতাম। একটু যদি বলেন আমাদের দর্শকদের জন্য কি করা যাবে কি করা যাবে না, মানে পুরো আইনটা দরকার নাই, একটু সিনপসিসটা, সারাংশটা যদি বলতেন যে কি কোন জিনিসগুলো আপনারা করতেন না সমবায় আইন মেনে। সমবায় আইন মেনে আমরা যেটা করতাম না সেটা হচ্ছে যে অনুমোদনবিহীন আমরা কোনো কাজ করতাম না। আমাদেরকে একটা অপশন দেওয়া আছে, প্রত্যেক বছর বার্ষিক সাধারণ সভায় আপনার বার্ষিক পরিকল্পনা বাজেট অনুমোদন করিয়ে জেলা সমবায় কার্যালয় থেকে অনুমোদন করাতে হবে। আচ্ছা, এটা কিন্তু আপনার 80% কোঅপারেটিভ করে না, আমরা কিন্তু সেটা করিয়ে নিতাম। সেখানে হচ্ছে যে এক বছরে আমার রাজস্ব আয় কি হবে, রাজস্ব ব্যয় কি হবে, এটা তো একটা পরিকল্পনা। তো ওই পরিকল্পনাটা আমরা গভর্নমেন্ট থেকে অনুমোদন করিয়ে তারপরে এটা কিন্তু আমরা পরবর্তী পরিকল্পনায় নামতাম। অগ্রিম আমরা বাজেট করে তারপরে আমরা এই কাজটা প্রয়োগে দিতাম। এই ধরনের অনেকগুলো কাজ আছে, যেমন হিসাব প্রতিবেদন, আমরা প্রতি মাসে হিসাব আমাদেরকে দিতে হবে এমন কোনো নিয়মই ছিল না। বাট আমরা কিন্তু প্রতি মাসে কোঅপারেটিভ আমরা আমাদের হিসাব প্রতিবেদনটা আমরা পাঠিয়ে দিতাম, এটা আমাদের স্বচ্ছতার জন্য। তারপর হচ্ছে যে নিয়োগের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া যখন যে আমরা প্রাইভেট কোম্পানি যাকে যখন দরকার নিয়োগ দিতাম, কিন্তু আমরা ওইভাবে নিয়োগ দিতাম। আমরা আগে নিয়োগ প্রক্রিয়াটা আমরা অনুমোদন করাইছি, করার পরে নিয়োগ বোর্ড থাকতো, নিয়োগ বোর্ডে একজন যে কোনো কলেজের অধ্যক্ষ এবং আমাদের জেলা সমাজ অফিসার বা তার প্রতিনিধি, উনি বিসিএস ক্যাডার অফিসার, প্রতিনিধির মাধ্যমে নিয়োগ কমিটির মাধ্যমে আমরা লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধা তালিকায় আমরা যোগ্য ব্যক্তিদেরকে নিয়োগ দিতাম। এখানে কোনো ধরনের সুপারিশ কাজ আসতো না, এবং অনেক সুপারিশ আসতো বাট আমরা ওগুলো রাখতাম না, আমরা কৌশলগতভাবে সেগুলো এড়িয়ে যেতাম। সেখানে আমরা মেধাবীকে স্থান দিয়েছি। আসলে এখানে আসার পিছনে সবচেয়ে বেশি বিষয় ছিল স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আপনার সততা, আর হচ্ছে আপনার ধৈর্যটা বেশি কাজ করছে। এই জন্য যে মাঝে মাঝে কিন্তু আসলে ধৈর্যের বাঁধ ভেঙে যেত, যেরকম কারণ আমরা যখন আমি তো স্বাধীন না, এখানে আমাদের মেম্বার আছে, সেখানে ব্যবস্থাপনা কমিটি আছে, সাধারণ মানুষ আছে, কর্মকর্তা কর্মচারী আছে। এই যে এদেরকে ম্যানেজ করে প্রতিষ্ঠান পরিচালনা করা এবং সবার মন জয় করা, বিশেষ করে মেম্বারদের মন জয় করা, এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ। কারণ মেম্বারদের মন জয় করা, তাদের চাহিদা অনেক, এই চাহিদা পূরণ করাটাই অনেক কঠিন। এই চাহিদা মানে রাতারাতি কিছু হবে বা কিছু পাওয়ার আশায় কিন্তু অনেকে সমিতি করে কিন্তু তারা ফ্রড করতেছে। আমরা কিন্তু রাতারাতি কিছু হব বা করব এটা নিয়ে আমরা কিন্তু কখনো ভাবিনি। আমি বললাম 1998 সালে সমিতি শুরু করে 2002 সালে আমরা 84 টাকা বেতনে চাকরি করেছি। 2005 সালে এসো তখন আমার বেতন 2000 টাকা, 2000 টাকা। কিন্তু আমরা ইচ্ছা করলে আরো বেশি নিতে পারতাম। বাট আমরা সবসময় যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে লাভ লসের হিসাব, কোনোভাবে মূলধন অবক্ষয় করা যাবে না, মূলধন অবক্ষয় করে সমিতি পরিচালনা করা যাবে না। তো সেটা হচ্ছে যে ওই হাউজিং ব্যবসাটাও ছিল, ওটা ভাগ্যক্রমে আমরা ওই 2003 নির্বাচনের পূর্বে জায়গাটা বিক্রি করে দিছি, জায়গাগুলো বিক্রি করে দিলাম। কিন্তু যদি তখন বিক্রি করি না করি তাহলে কিন্তু আমরা বেশি লাভ পেতাম না।
সার্বিক পরিস্থিতিতে আরো জটিলতার মধ্যে চলে আসতাম। আচ্ছা, এই যে প্রজেক্টগুলো যেগুলো আপনি বলছেন যে একটু আগে বাজারের উদাহরণ শুনলাম আমরা, এরপরে আপনি এই যে হাউজিং এর কথা বললেন, এই প্রজেক্টগুলো কিভাবে মাথা থেকে আসতো এবং কারা সিদ্ধান্ত নিতেন যে এরকম প্রজেক্ট আপনারা বিনিয়োগ করবেন? প্রজেক্টগুলো আমি প্রণয়ন করতাম, করে এগুলি ব্যবস্থাপনা কমিটির কাছে উপস্থাপন করতাম, তারা এটা গ্রহণ করতো। গ্রহণ করার পরে বার্ষিক সাধারণ সভায় সেটা অনুমোদনের মাধ্যমে আমরা সেটা প্রয়োগে যেতাম। তো ওইটার পরিচালনার দায়িত্ব কিন্তু আমি পাই। ওগুলোর মূলত পরিচালনা, যেহেতু আমি পরিকল্পনা করেছি, পরিচালনা আমার মধ্যে দিয়েছেন, আমি প্রকল্প পরিচালক হিসেবে প্রত্যেকটা নিয়োগ পাই এবং সেগুলো আমার নিজ হাতে আমি পরিচালনা করে। আমাদের কোনো প্রজেক্ট কিন্তু লস নেই, শুধু একটা প্রজেক্ট হচ্ছে সমাজ ও জনকল্যাণ তহবিল প্রকল্প, যেটা হচ্ছে আমরা আয়ের একটা অংশ অনুদান হিসেবে, অনুদান তহবিল হিসেবে রাখি। কত পার্সেন্ট যায় এটা? এটা পার্সেন্টেজ না, এটা একটা বাজেটে আমরা শাখা ওয়াইজ রাখতাম। ঠিক আছে, 8 লাখ 10 লাখ টাকা এরকম আসতো। এগুলো থেকে আমরা বিভিন্ন অসহায় দরিদ্র লোকদেরকে আমরা সহযোগিতা করতাম, স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা তাদের। এটা তো না করলেও চলতো এই ধরনের। আমাদের একটা ভিত্তি প্রজেক্ট ছিল, খুব গ্রহণযোগ্য একটা ভিত্তি প্রজেক্ট, যেটা আমরা প্রত্যেক প্রাইমারি স্কুলের 5 জন, ন্যূনতম 5 জন স্টুডেন্ট আমাদের এই ভিত্তি প্রকল্পে অংশগ্রহণ করতো। ফরিদগঞ্জ উপজেলার মধ্যে আমরা সেটা পরীক্ষা মাধ্যমে আমরা নিজেরা আমাদের তত্ত্বাবধানে পরীক্ষা নিয়ে সেখানে আমরা 40-60 এরকম করে বৃত্তি প্রদান করতাম। এটা অনেক গ্রহণযোগ্যতা ছিল। এগুলো পরে যখন সম্প্রসারণ হয়ে যায়, সমিতি বড় হয়ে যায়, তখন আমরা কমিয়ে আনতে চাই, কারণ ব্যাপক এলাকা নিয়ে আমাদের এটা করা তখন আমাদের সম্ভব ছিল না। এটা আমরা করে আসছিলাম না, কিন্তু যতদিন এই প্রজেক্টটা ছিল ততদিন পর্যন্ত তো বেশ কিছু প্রতিষ্ঠানকে আপনারা সাহায্যও করেছেন। হ্যাঁ, সাহায্য করেছি। মানে এটা কোন চিন্তা থেকে? রাইট, এটা হচ্ছে যে আসলে যেসব প্রতিষ্ঠানগুলোর আমরা সহযোগিতা করেছি, এটা হচ্ছে জাস্ট সমাজে যখন একজন ব্যক্তি বড় হয়, তখন কিন্তু সমাজের চারপাশের মানুষ যারা নিম্নবিত্ত থাকে তাদের একটা চাহিদা থাকে, সমাজের একটা চাহিদা থাকে। ওই চাহিদাটা পূরণের স্বার্থে কিন্তু আমরা ওই অনুদান প্রজেক্টটা করেছি, ও করে সেখানে এই অর্থটা ওখানে আমরা ব্যয় করতাম। এটার এগেইনস্টে আমরা রিটার্ন পাবো এই ধরনের কোনো টার্গেট ছিল না। আমাদের আরো পরিকল্পনা ছিল, বাট আমরা 2013 সালে যে আইনটা হয়েছে, আইনের কারণে কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়েছি। কিরকম? 2013 সালে আইনে সেটা শাখা বন্ধ করে দেওয়া হয়েছে, সবগুলো শাখা করতে পারবে না। তারপর হচ্ছে আপনার ওই যে অসদস্যদের থেকে টাকা নেওয়া বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, টাকা নেওয়া বন্ধ করে দিয়েছে। আমাদের সবচেয়ে সফলতা যেটা, সেটা হচ্ছে যে আমরা গত 13 সাল থেকে 2015 সাল পর্যন্ত আমরা আমাদের 70 কোটি টাকা আমরা আমানতকারীদেরকে চিঠি দিয়ে ফেরত দিয়ে দিছি, যেটা এখন মানে এই আইনের আওতায়। এখানে বার্গেনিং হচ্ছে এখন আমরা কেন ফেরত দিচ্ছি, আর অনেক সমিতি টাকা দিতে পারতেছে না, তাহলে যারা দিতে পারতেছে না তাদের টাকা উঠাইতে পারতেছে না, আমরা কেন ফেরত দিচ্ছি? 10 বছর মেয়াদে আমাদের কাছে আমানত রেখেছেন, এখন আমরা কেন ফেরত দিচ্ছি, এটা আমরা তাদেরকে বুঝাইতে হচ্ছে। কিন্তু আমরা চিঠিতে লিখে দিচ্ছি অবশ্য যে সরকারের আইন বাস্তবায়নের কারণে শাখা অফিস বন্ধ হয়ে যাওয়ার কারণে শাখার মাধ্যমে যেসব টাকা আমরা গ্রহণ করেছি সেগুলো আমরা এই মেয়াদের পূর্বে ফেরত দিতে হচ্ছে, এবং আমরা কোনো আমানতকারীকে ঠকাই নেই। যেটা হচ্ছে যে 10 বছর মেয়াদ করছে, 2 বছর পূর্ণ হয়েছে, 2 বছরের লাভ আমরা তাকে টাকাটা ফেরত। কিভাবে সম্ভব হলো আপনার? কারণ প্রত্যেকটা টাকাই তো ইনভেস্টে ছিল। হ্যাঁ, ইনভেস্ট থেকে দীর্ঘমেয়াদী এটা পরিকল্পনা করে, কারণ আপনার 12 মাস একটা বছর, 12 মাসে জানুয়ারি মাসে ধরেন 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত প্রত্যেক জানুয়ারি মাসে তো মানুষ আমার কাছে টাকা রাখছে 5 বছর 10 বছর মেয়াদে। ওই জানুয়ারি মাসে আইসা যতগুলো এরকম জানুয়ারি মাসে আমানতকারী ছিল তাদেরকে আমরা চিঠি দিয়ে দিছি। তাদের টাকাটা 1 বছরে ধরেন 1 মাসে 3 কোটি টাকা আসতো। 3 কোটি টাকা আমরা আবার ফিল্ড থেকে উঠে নিয়ে আসতাম আমাদের। এভাবে আস্তে আস্তে উঠে নিয়ে এখন কিন্তু আমাদের প্রায় ক্লোজ, আমরা 20 কোটি টাকা দেন আছি ওই প্রকল্পের মধ্যে, যেটা স্বনির্ভর দারিদ্র্য মোচন প্রকল্প বললাম, এবং শাখা অফিসগুলোকে আমরা ক্লোজ করে দিছি। সেখান থেকে আমরা ভিন্ন প্রক্রিয়ায় বর্তমান যে আইনের সাথে সামঞ্জস্য রেখে আমরা নতুন প্রক্রিয়ায় এগোচ্ছি। যে নতুন প্রক্রিয়াটা ইতিমধ্যে আমরা সেটাও সফল হওয়ার পথে চলে আসছি। ওই প্রক্রিয়াটা কিন্তু আমাদের ওইটাই, ওই যে বললাম আপনার লাভের যে আয় হবে, আয় থেকে দায় শোধ, ওরকম আর কি। ওই প্রক্রিয়াটি আমরা এখানেও সেভাবে বাস্তবায়ন করেছি। জি, আপনাদের বর্তমান সময়ের প্রকল্পের কি অবস্থা এবং কি পরিমাণ অর্থ ইনভেস্ট আছে, সম্ভাবনার কথা আমরা জানবো ছোট্ট একটা বিরতির পরে। দর্শক, একটু পরে আমরা আবারও ফিরে আসছি। সুন্দর মানে কি শুধুই ফর্সা? সুন্দর কালো হয়, ফর্সা হয়, শ্যামলা হয়। কৃষ্ণ কলি আমি তারে বলি,
দেখেছি সৌন্দর্য গায়ের রঙে নয়, একটু ফ্রেশ চিন্তা করুন। মেরিল স্প্ল্যাশ, ফ্রেশ মানেই সুন্দর। আপনার কার চুল পছন্দ? মাই মমস লারা ডাভ জানে আপনার অন্যের চুল ভালো লাগে যখন আপনার নিজের চুল ড্যামেজড। ডাভে আছে 1/4 ময়েশ্চার মিল্ক এবং কেরাটিন অ্যাক্টিভস, যা চুলের গভীরে কোর স্তরে পুষ্টি যোগায় এবং ড্যামেজ প্রতিরোধ করে। তাই ডাভের সাথে নিজের চুলকে আবার ভালোবাসুন। সারপ্রাইজ, তোমার জামা ইয়ো ইয়ো কিডস। Yo, Pops! Yo, yo! বাবা, ও দারুণ না? বাংলা লিংকে এমন সারপ্রাইজ নেই। মাত্র 31 টাকা রিচার্জে প্রতি সেকেন্ড কথা বলো সকল বাংলা লিংক নাম্বারে আধা পয়সা, রাত 12টা থেকে বিকাল 4টা, এবং অন্য অপারেটরে 1 পয়সা দিন রাত 24 ঘন্টা। এবার নতুন কিছু করো, বাংলা লিংক। মেরিল প্রেজেন্টস ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। প্রথমবারের মতন আয়োজন করা হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট 2015, যেখানে উঠে আসবে লোক সংস্কৃতির নানা অনুষঙ্গ। দেশ ও দেশের বাইরের শতাধিক লোকশিল্পীরা মিলিত হবেন ঐতিহ্যের টানে, শেকড়ের সন্ধানে। আমরা থাকছি সে আয়োজনে, আপনি আসছেন তো? আমরা ভাবি আমাদের উজ্জ্বলতা সময়ের সাথে হারিয়ে যায়, যা এখনো আছে ত্বকের ডেড স্কিন সেলস এর নিচে। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশ ত্বকের ভেতরে গিয়ে ডেড সেলস দূর করে আর বের করে আনে নতুন হোয়াইট সেলস। এখন আমরা আবার ফিরে পেতে পারি আমাদের উজ্জ্বলতা। এই হলো পন্ডস এর অঙ্গীকার। বাহ মা, এটা নতুন প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। এতে আছে নারকেল তেল ও মেথি, চুলের পুষ্টি যুগিয়ে করে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল। এখন জীবাণু থেকে হাতকে সুরক্ষিত রাখার পাশাপাশি খাবারও রাখুন সুরক্ষিত, কারণ 2টি সুপারফাস্ট লাইফবয় হ্যান্ড ওয়াশ রিফিল পাউচের সাথে একটি ফুড কন্টেইনার ফ্রি। অ্যালপেনলিবে প্রেজেন্টস মোটু পাতলু পাওয়ার বাই কোকোলা চ্যাম্পিয়ন বিস্কিট। মোটু আর পাতলুর অ্যালপেনলিবে প্রেজেন্টস মোটু পাতলু সোম থেকে বৃহস্পতিবার সকাল 9টায়, দুপুর 1টায়, দুপুর 3টায় এবং বিকাল 5টা 2 মিনিটে। বিরতিহীন সম্প্রচার শুক্র ও শনিবার সকাল 9টায়। নিবেদক অ্যালপেনলিবে পাওয়ার বাই কোকোলা চ্যাম্পিয়ন বিস্কিট। তুই যে আমার বুকের ভেতর ছুঁয়ে দিলি সুখ, এক জীবন কম মনে হয় দেখলে তোরই মুখ। আপনার ত্যাগ আর কষ্টে পাওয়া যে সন্তান, তার জন্যই সবচেয়ে আদরে সবচেয়ে যত্নে তৈরি মেরিল বেবি। Same square quality. নিবেদক মেরিল স্প্ল্যাশ। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকবার জন্য। মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। অদিতি এবং কিবরিয়া রয়েছে আপনাদের সাথে, আর আমাদের সাথে আজ প্রথম ঘন্টায় রয়েছেন সমাজসেবী ও সংগঠক মোহাম্মদ জসিমউদ্দিন। আমরা বর্তমান সময় নিয়ে কথা বলতে চাইছিলাম যে আপনার সমবায় সমিতির বর্তমান প্রজেক্টগুলো কি কি রানিং আছে এবং কি অবস্থায় আছে এই মুহূর্তে, ইনভেস্টমেন্ট কি পরিমাণ, সেখান থেকে লাভ কি ধরনের হচ্ছে, সব মিলিয়ে। আমাদের ওই যে স্বনির্ভর দারিদ্র্য বিমোচন প্রকল্প যেটা ছিল, ওইটা 100 কোটি টাকার উপরে ক্যাপিটাল চলে যায় এক সময়, কিন্তু আমরা এখন তো ওই টাকা ফেরত দেওয়ার কারণে ওই প্রকল্পটা ক্লোজ করছি। এখন আমরা যেটি করছি, আমাদের 17টি ব্রাঞ্চ ছিল, ওগুলোকে আমরা আলাদা আলাদা সমিতি করে কেন্দ্রীয় সমিতির মাধ্যমে এখন পরিচালনা করছি, এবং সেখানে নতুন আরেকটা প্রকল্প নিয়ে আসি যে কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচন প্রকল্প। ওই প্রকল্পের মাধ্যমে এখন আমরা আমাদের যে স্টাফ আছে, আমাদের টার্গেট ছিল প্রথমে যে আমরা সমিতি ক্লোজ করে দিব, সমিতি ক্লোজ করব না, সাধারণ মানুষের আমাদের টাকা ফেরত দিয়ে আমাদের নিজস্ব মূলধন যেটা থাকবে ওটা দিয়ে সমিতি পরিচালনা করব। কিন্তু পরবর্তী দেখলাম এখানে আমাদের 200 স্টাফ, যাদের আমরা প্রতি মাসে 32 লক্ষ টাকা বেতন দিতাম, এদেরকে কি করবো? এরা তো কেউ মাঝখানে চলে আসছে, বয়স 35-40, এই সময় এসে অন্য জায়গায় গিয়েও চাকরি পাবে না, তাদেরকে কি করা যায়? তাদেরকে নিয়ে ভাবতে গিয়ে তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে না, এই ক্ষেত্রে আমাদের চান্দ্রা শিক্ষিত বেকারের যতটুকু আমরা সুনাম অর্জন করছি ওটুকুর মধ্যে আমরা থেকে আমরা স্টাফদেরকে একটা তাদের কর্মসংস্থান নিশ্চিত করে রাখি। সেটার জন্য আমরা সমিতিগুলোকে আলাদা আলাদা, শাখাগুলোকে আলাদা আলাদা সমিতি করে ওখানকার মেম্বার করা হয়েছে। আবার যে স্টাফ ছিল ওখানে লোকাল স্টাফ যারা আছে তাদেরকে মেম্বার করে তাদেরকে পরিচালনা করার জন্য এখন দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। সেখানে অবশ্যই আমি প্রকল্প পরিচালক হিসেবে আছি। তো ওই জায়গায় আমার স্টাফ যারা আছে
তাদের উদ্দেশ্যে আসলে কিছু কথা না বললে নয়। না, এই কথা বলার আগে আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে মেম্বারগুলোকে আপনারা বাইরে থেকে নিলেন, যারা আপনাদের মেম্বার ছিল না, তাদেরকে মেম্বার করে ফেললে তো সমস্যার সমাধান হয়ে যেত। যদি আমরা সমিতি বুঝি না, সেই অর্থে প্রশ্নটা করা আর কি। না, মেম্বার করা যেত, কিন্তু মেম্বার করাটা আমরা ওইভাবে যে শাখার অধীনে টাকা নেওয়া, কাগজ কলমগুলো কিন্তু ওইভাবে। ও আচ্ছা। তারপরে হচ্ছে টাকাটা 5 বছর আগে নেওয়া। এখানে আমরা একটা জটিলতা মনে করার কারণে কিন্তু আমরা ওই সিদ্ধান্ত নিচ্ছি যে টাকা ফেরত দিয়ে দিব এবং ফেরত দিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা শিক্ষিত বেকার যুব বহুমুখী সবাই সমিতি লিমিটেড রিস্ক যে আমরা রাখবো না, কোনো ধরনের রিস্ক যাতে না থাকে, যেহেতু 3বার জাতীয় পুরস্কার পাওয়া হয়েছে, তারপরে সামগ্রিকভাবে মানুষের মধ্যে এটা একটা মডেল হিসাবে, হ্যাঁ, সেই জন্য আমরা চাচ্ছি যে এটাকে দীর্ঘায়িত করার জন্য ওরকম পরিকল্পনা করব। সেখানে মানুষের টাকা না রাখলে আমাদের আর ঝুঁকি থাকবে না। এই দৃষ্টিভঙ্গি থেকে আমরা নিয়ে আসছি। আর আমাদের স্টাফ যারা আছে, সেই স্টাফদেরকে আমরা ওই তাদের কর্মসংস্থান ধরে রাখার জন্য আমরা তাদের সাথে বসে বলছি যে তোমরা যদি সততা এবং নিষ্ঠার সাথে যদি পরিচালনা করতে পারো, কারণ এখানে আমরা যে 10-12 বছর স্টাফ পরিচালনা করি, এখানে আমাদের অনেক দক্ষ স্টাফ গড়ে উঠছে। তাদের মাধ্যমে আমরা তাদেরকে প্রত্যেক সমিতিতে যদি ব্যবস্থাপক করে দেখ একজন করে, তারা পরিচালনা করবে। তাদের পরিচালনা করে যেভাবে চান্দ্রা সমিতি গড়ে উঠছে সেভাবে ওই সমিতিটা গড়ে উঠবে। তাহলে কি তাদের যে চাকরিটা অন্তত নিশ্চিত থাকবে, যে চাকরিটা থাকবে। এটা কতদিন আগের কথা? এটা হচ্ছে 2013 সালের পরে। তো বেশ কিছুদিন হয়ে গেছে। সেই সবগুলো শাখায় যেগুলো এখন ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা সমবায় সমিতি হিসেবে আপনি রেডি করে দিয়েছেন, সেগুলো সবগুলোই কি সফলতার সাথে রান করছে? হ্যাঁ, সফলতার সাথে। এটা গত মাসে আমার 14 লাখ টাকা নিট লাভ হয়েছে 15টা সমিতিতে। তো এটা আমার ওই যে সবসময় লক্ষ্য হচ্ছে লাভে থাকতে হবে, লাভ দিয়ে আমার হিসাব করতে হবে, হিসাব করে যাতে কোনো কারণে মূলধন অবক্ষয় না হয়। কারণ মানুষের টাকা, আপনার মূলধন অবক্ষয় হইলে সেটা কিন্তু আরেকজনের টাকাটা ক্ষয় হয়ে গেল। এই ধারণাটা কিন্তু শুরু থেকে কাজ করতো। আর আমার স্টাফরা কিন্তু হনেস্ট এবং তারা খুব আন্তরিক, এবং তাদেরকে আমি ওইভাবে গড়াই তুলছি যে তাদের আসলে চাওয়া পাওয়ার তেমন কিছু নাই। যে বেতন পাচ্ছে ওই বেতন দিয়ে তারা চলতেছে, এখানে আদার্স কোনো ইনকাম তাদের নাই। আর কারণ তাদের নিয়োগের ক্ষেত্রে একটা শর্ত আছে যে কোনো কাজের বিনিময় করতে পারবে না এবং খাদ্যদ্রব্য না। এটা কিন্তু 300 টাকার ইসলামে কিন্তু আমি চুক্তি করি নাই প্রথমে। এবং ইভেন যদি এই ধরনের কোনো অনিয়ম পাই, সাথে সাথে কিন্তু ব্যবস্থা, তাকে কোনোভাবে ছাড় দেওয়া হয় না। এটা যখন 2-4 জনের উপরে প্রয়োগ করা হয়েছে তখন কিন্তু সবাই সচেতন এবং সবাই কিন্তু ওই ধরনের। কতজন স্টাফ আছে এখন টোটাল? এখন আছে 150-এর মতো স্টাফ। আমাদের 200-এর মতো ছিল, কিছু ছাঁটাই করছি যাদেরকে, তাও ওই যে সরাসরি ছাঁটাই করা হয় না, যাদের মধ্যে দোষ ত্রুটি পেয়েছি, যাদের আপনার ওই যে সার্ভিস রুল অনুযায়ী তা আমরা এসিআর মূল্যায়ন করি প্রতি বছর, তাদের দক্ষতা অদক্ষতার বিষয়ে মূল্যায়ন, সেগুলো মূল্যায়নের দিক থেকে যারা দেখলাম অদক্ষ এবং তারা দক্ষতা অর্জনে সক্ষম হচ্ছে না বা যাদের মধ্যে অনিয়ম আছে, এদেরকে আমরা মূলত খুঁজে ছাঁটাই করেছি। আর যারা আমাদের সৎ এবং দক্ষ স্টাফ, তাদেরকে আমরা আমাদের লস হইলেও বলছি যে তাদেরকে আমরা ছাড়বো না আপাতত। এইভাবে আমরা মূলত আগামী দিনে এগিয়ে যাব এই পরিকল্পনা। আপনি এখন পর্যন্ত এই সমিতির প্রেসিডেন্ট, একেবারে শুরু থেকে এখন পর্যন্ত? না, প্রেসিডেন্ট না, সরি, এখন আমি ব্যবস্থাপনা পরিচালক। প্রেসিডেন্ট 2002 সালে থাকার পরে, পরবর্তী যখন এমডি হওয়ার পরে আমি আর সভাপতির পদটা আমি নেই। কারণ আমাকে কয়েকবারে বলছে যে এটা নেওয়ার জন্য, আমি বলছি না, 1-2টা পদ আমাকে কে নিয়ন্ত্রণ করবে? আমি যে এমডি, আমাকে নিয়ন্ত্রণ করবে কে? তাহলে সভাপতি যদি আমি থাকি তাহলে তো সর্ব আমি, তাহলে আমাকে নিয়ন্ত্রণে কেউ থাকলো না। সেক্ষেত্রে আমি বললাম যে না, আমাদের ব্যবস্থাপনা কমিটিটা আলাদা থাকুক আর এখানে আলাদা। যদি এখানে আইনগত একটু জটিলতাও ছিল, অর্থাৎ বেতনভুক্ত কর্মকর্তা কর্মচারী ব্যবস্থাপনা কমিটিতে হইতে পারবো না, সেখানে কিন্তু আমার বেতন ছিল না, আমার ছিল কার্যভাতা ছিল। কার্যভাতা অনুযায়ী অপশনে কিন্তু আবার থাকতে পারি আমি ব্যবস্থাপনা কমিটিতে, কিন্তু সেখানে আমি নিজে থেকেই থাকলাম না এবং ওইটা না থাকার কারণে মনে হয় আজকের এই পর্যায়ে আসা। কারণ স্বচ্ছতার জায়গাটা। জি, সমিতির একেবারে যদি ইন টোটাল লাভের কথা বলি, যেটা কারো কাছে কোনো দায়বদ্ধ নেই, যে মানিটা, হ্যাঁ, একেবারে প্রফিটটাই আমরা যদি বলি, সেটা শেয়ার আসলে কাদের? সেটা শেয়ার হচ্ছে আমাদের যারা শেয়ার হোল্ডার আছে, ফাউন্ডার শেয়ার হোল্ডার যারা আছে তাদের। আর এখানে আমাদের যেটা হচ্ছে যে ওই যে তহবিল গুলো, যে আমার আমানতের 55%, লাভের 55% আমানতকারীরা পাবে, বেতনের 20%, এইভাবে যে ফান্ড করা হয়েছে, ওই ফান্ডে যে টাকাগুলো আছে সেগুলো কিন্তু এখন আমাদের গত 1 বছর স্বনির্ভর দারিদ্র বছর টাকা উঠে এনে মানুষের আমানত বুঝাই দেওয়া এবং আমানতের এগেনস্টে বিশাল লাভ আসছে। এটা কিন্তু লস হচ্ছে। লস হইলো ওই যে তহবিলের যে মজুর টাকা ছিল ওইটা থেকে কিন্তু ওটাকে প্রভিশন হিসেবে রেখে দেওয়া হয়েছে। ওই প্রভিশন থেকে কিন্তু এখন আমরা ব্যয় করতেছি, যার জন্য আমাদের মূলধন অবক্ষয় হচ্ছে না। এবং এটা আমরা এই প্রজেক্ট ক্লোজ করতে যে আমরা মনে করি আমাদের আরো 1 বছর লাগবে, কারণ মাঠে টাকা আছে, তো ওই 1 বছরের ব্যয় আমাদের এখন হাতে আছে। বাহ, চমৎকার। তো
এই একটা প্রজেক্ট তো ক্লোজ হচ্ছে, আর আপনি বলছেন আপনার হাউজিং প্রজেক্টটাও শেষ হয়েছে। হাউজিং প্রজেক্টটা এখন দেশের সার্বিক পরিস্থিতির কারণে কিন্তু আমরা এটা জায়গা কি কি কিনতেছি না। প্রজেক্ট রয়েছে এবং কি কি ভবিষ্যৎ পরিকল্পনায় আছে? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আসলে আমরা চান্দ্রা শিক্ষিত বেকার যুবমুখী সমবায় সমিতি লিমিটেড থেকে আমরা উৎপাদনমুখী কাজে যাব। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে উৎপাদন সেগুলোতে আমরা যাব। আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, আমরা মানুষের টাকা বুঝিয়ে দেওয়ার পরে আমরা উৎপাদনে গিয়ে যে কোনো প্রোডাক্ট আমরা নিয়ে আসবো বাজারে, যাতে করে আমাদের এই প্রতিষ্ঠানের একটা ব্র্যান্ড হিসেবে কাজ করে। আর হচ্ছে যে ওই নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন বিপণন মূল্য নিয়ন্ত্রণ প্রকল্প যেটা আছে, যদিও বাজারগুলো ক্লোজ করা হয়েছে ওই আইনের কারণে মূলত আমরা ক্লোজ করছি, সেখানে এটা আমরা আবার চালু করব। এখানে আমার একটা বিশাল পরিকল্পনা ছিল। এই পরিকল্পনার মধ্যে হচ্ছে একটা ইউনিয়নের মধ্যে আমাদের একটা বাজার থাকবে, সেখানে উৎপাদন এবং চাহিদা উৎপাদন একটা পরিবারের মধ্যে আমরা একটা প্রতিবেদন তৈরি করে নিয়েছি। প্রতিবেদনের মধ্যে আমরা একটা পরিবারের কাছে যাব, সেখানে তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উৎপাদন কি হচ্ছে তার ফ্যামিলিতে আর তার চাহিদা কি পরিমাণ, ওইটা নির্ণয় করে টোটাল ইউনিয়নে আমরা উৎপাদন এবং চাহিদা নির্ণয় করে সামগ্রিক ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা একটা ক্যালকুলেশন করব যে এই ডিস্ট্রিক্টে কোন পণ্যটা কি পরিমাণ উৎপাদন হচ্ছে, কি পরিমাণ চাহিদা যেখানে বাড়তিটা ঘাটতি ইউনিয়নে আমরা সরবরাহ করব। এইভাবে যে কৃষকরা তাদের পণ্যগুলো বাজারে এসে বিক্রি করবে, আমরা আবার ভোক্তার মাঝে বিক্রি করব। এখানে মাঝখানে কোনো হাত থাকবে না, তাহলে কৃষকরা যে ন্যায্য মূল্য পাবে, ভোক্তারা সেটা যে মধ্যস্বত্ব ভোগীদের যে কবল থেকে বাঁচতে পারবে। এই পরিকল্পনাটা কিন্তু ছিল, কিন্তু এখানে এটা বাস্তবায়ন করতে গেলে কিন্তু অনেক অর্থের প্রয়োজন, আর সেটা কিন্তু আসলে মানুষের অর্থ দিয়ে করা সম্ভব না, কারণ এখানে এই টাকাগুলো আসে কিন্তু বার্ষিক একটা নির্দিষ্ট লাভ নির্ধারণ করা থাকে, ওই নির্ধারণ লাভের এগেনস্টে টাকাটা আনা সম্ভব না। এটা আসতে হবে উইদাউট ইন্টারেস্টে আইসা, আপনার যদি প্রফিট হয় প্রফিটের উপরে, যেটা শেয়ার ক্যাপিটালের উপরে যেভাবে লাভ বন্টন করা হয় এরকম। তো ওইটা আমাদের গড়তে ওই পরিমাণ ক্যাপিটাল হইতে আমাদের আরো সময় লাগবে, কারণ আমাদের মেম্বাররা এখন প্রতি বছর আমরা একটা শেয়ার নির্ধারণ করি, শেয়ারটা তারা দিচ্ছে, ওই শেয়ারটা আমাদের দিন দিন বাড়তেছে। একটা সময় আমরা তো আমাদের শেয়ার ছিল না, শেয়ারটা সিস্টেমটা চালু হয় যখন আমরা নিবন্ধন করি তখন, কিন্তু প্রথম আমি বলে গেলাম তখন 50 টাকা চাঁদা ছিল, আর শেয়ারটা শুরু হয়েছে 2001 সালে যখন আমরা নিবন্ধন করি তখন থেকে। আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, খুব ছোট করে জানার আছে সাজেশনের জায়গাতে। অসংখ্য সমবায় সমিতি এরকম শুরু হয়, বিভিন্ন জায়গাতে শুরু হয়, 1 বছর চলে 2 বছর চলে তারপরে বন্ধ হয়ে যায়, এবং থাকে না যে 20তেই শেষ হয়ে গেল এরকম একটা ব্যাপার। তো তাদের জন্য আপনার সাজেশনটা কি থাকবে? আপনারা তো নিশ্চয়ই মডেল ওদের জন্য, কেন ঝরে যায় এবং কি করলে ওরা সামনের দিকে এগোতে পারবে? আসলে ওটা হচ্ছে যে দক্ষ ব্যবস্থাপনা। আর রাতারাতি কিছু করে ফেলবো, রাতারাতি কিছু হবে এরকম চিন্তা ভাবনা থেকে যদি সমবায় সমিতি গঠন করা হয় তাহলে ওটা কখনো সফল হবে না। এটাকে ধীরস্থির ভাবে, আর কারণ এখানে একটা আর্থিক পরিকল্পনা আছে, আর্থিক পরিকল্পনার মাধ্যমে সমিতিটাকে পরিচালনা করতে হবে, যে আমার আয় কত ব্যয় কত হতে পারে, এটা আমি পূর্বে পরিকল্পনা করলাম, বাজেট করলাম, ওই বাজেট অনুযায়ী আবার ব্যয় করলাম। কারণ বাজেটটা যখন হয় তখন তো সে নিচ্ছে কোনো মূলধন অবক্ষয় করে কোনো রাজস্ব বাজেট করে না, তাহলে বাজেটটা যদি সে আয় নির্ধারণ করে এবং ব্যয় নির্ধারণ করে, সেখানে যদি আয় ব্যয়ের পরে কিছু টাকা থাকে তাহলে বুঝতে হবে বছর শেষে তার এটা নেট লাভ থাকবে। এইভাবে যদি পরিকল্পনা করে সমিতিগুলো করা হয় এবং বিনিয়োগের যে ঝুঁকি কি কি ঝুঁকি আছে সেই ঝুঁকিগুলি মোকাবেলা করতে পারে, তাহলে আপনার তারা সফল হতে পারবে। আবার একই সাথে আপনি যে কিছু পয়েন্ট বলছিলেন, যেমন স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা, সেগুলো তো মাস্ট, সততার কোনো বিকল্প নাই, কারণ সমবায় সমিতি পরিচালনা করতে হলে দক্ষ ব্যবস্থাপনা পাশাপাশি হচ্ছে আপনার সততা লাগবে, ঐক্য লাগবে। ঐক্য বিকল্প নাই এখানে, কারণ এখানে ন্যূনতম 20 জন মেম্বার দিয়ে, কোঅপারেটিভের নিয়ম হচ্ছে ন্যূনতম 20 জন সদস্য নিয়ে সমিতি করা। এই 20 জনের মন জয় করে চলা এটা কিন্তু কঠিন ব্যাপার, কারণ আমরা তো সাধারণ ফ্যামিলিতে যখন স্বামী স্ত্রী মন জয় করতে পারে না, আবার স্ত্রী স্বামীর মন জয় করতে পারে না, ওটা বোধহয় আরো কঠিন। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আজকে আমাদের রাঙা সকালকে দেবার জন্য, আপনার সমিতির জন্য, আপনার ব্যক্তিগত কাজকর্মের জন্য অনেক শুভকামনা থাকছে। ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাচ্ছি মাছরাঙ্গা টেলিভিশন এবং রাঙ্গা সকাল অনুষ্ঠানকে, যারা কলা কৌশলী আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, রাঙা সকালের প্রথম ঘন্টা আমরা শেষ করছি। আগামীকাল সমবায় দিবস, আর আজকে আমরা একজন সফল সমবায়ীর সাথে প্রথম ঘন্টাটি কাটালাম। দ্বিতীয় ঘন্টায় আমরা ফিরবো দ্বিতীয় অতিথিকে নিয়ে, তবে তার আগে বরাবরের মতোই রয়েছে মাছরাঙা সংবাদ এবং বিজ্ঞাপন বিরতি। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি নিউজ স্টুডিওতে। নিপা, অদিতি, আপনাকে আবারও ধন্যবাদ।